দেশের পথে দেশের পথে হ্যাঁ দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ আপনাদের নিয়ে চলেছি রাজধানী ঢাকার খুব কাছের জেলা টাঙ্গাইলে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব মাত্র 65 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে সারাদিনই কোনো না কোনো বাস পাবেন। এই জেলার উত্তরে জামালপুর, দক্ষিণে মানিকগঞ্জ ঢাকা জেলা, পূবে ময়মনসিংহ ও গাজীপুর জেলা এবং পশ্চিমে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং যমুনা নদী প্রবহমান। টাঙ্গাইল জেলায় মোট থানার সংখ্যা 11টি, ইউনিয়ন 183টি। জেলার মোট আয়তন 3414 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি প্রায় 3512 জন। টাঙ্গাইল জেলার নামকরণ নিয়ে রয়েছে নানা কথা। কারো মতে তৎকালীন জমিদার এনায়েতুল্লাহ খান চৌধুরী শর্টকাটে জমিদারের কাছারিতে যাওয়ার জন্যে লৌহজং নদীর টানের আইল ধরে, মানে নদীর পাড় ধরে যাতায়াত করতেন। সেই টানের আইল শব্দ থেকে এসেছে টাঙ্গাইল। আরেক দল বলেন টাঙ্গাইল শহরের গোড়াপত্তন হওয়ারও প্রায় 100 বছর আগে লৌহজং নদীর পূর্ব পাড়ে জাগাচর মোপলা সিপাহীরা দখল করে দিহ টাঙ্গাইল নাম দেয়, যা আস্তে আস্তে হয়ে গেছে টাঙ্গাইল। যাই হোক, অনেক কথা হলো, আমরা চলে এসেছি টাঙ্গাইল শহরে। সামনে কত সুদা সামনে সামনে মুড় আছে জায়গায়। বন্ধুরা, টাঙ্গাইল এসেই আপনাদের নিয়ে আমরা বের হয়েছি অনেক কিছু দেখাবো বলে। প্রথমে কয়েকজন বন্ধুর সাথে দেখা করা যাক। খুঁজছি টাঙ্গাইল প্রেস ক্লাব। টাঙ্গাইলে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আর আমরা যে হোটেলে উঠেছি তার নাম হোটেল সাগর। তবে পলাশবাড়ি নামেও আর একটা ভালো আবাসিক হোটেল আছে। নিরালার মোড়ে বেশ কয়েকটা ভালো রেস্তোরাঁও আছে। এই বামে চাপাইলে হবে মাটির বগলে প্রেস ক্লাব। জি 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 জি। বাংলাদেশের সবকটি জেলাতে এই বিচিত্র দু একটা জিনিস পাওয়া যায়। টাঙ্গাইল শহরে ঢুকেই শুনতে পেলাম এখানে নাকি ঘ্যাগের ওষুধ পাওয়া যায়। তাছাড়া চিকন শরীর মোটা তাজাকরণের ওষুধও পাওয়া যায় একই জায়গায়। চলুন বিচিত্র এই রোগের চিকিৎসার সাথে পরিচিত হওয়া যাক। বন্ধুরা, আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে ঘ্যাগের দালান। আর এই মোড়টার নাম হচ্ছে নিরালার মোড়। ঘ্যাগ হচ্ছে গলগণ্ড রোগ। আয়োডিনের অভাবে যে রোগটি হয়, গলা ফুলে যায়, ওই রোগটিকে ঘ্যাগ বলে। একসময় ঘ্যাগ রোগকে পাপের শাস্তি হিসেবে ধরা হতো। অথচ এই ঘ্যাগ বা গলগণ্ড রোগের জন্য দায়ী কিন্তু আয়োডিন। আয়োডিন কোথায় পাবেন আপনারা অবশ্যই জানেন। আজকাল তো প্রায় সব প্যাকেট লবণেই আয়োডিন মেশানো থাকে। তাই যদি ঘ্যাগ থেকে মুক্তি চান তবে আয়োডিনযুক্ত লবণ খাবেন। ডাক্তার সাহেব কে আছেন? এটা ঘ্যাগের ওষুধ। কত করে দাম এগুলা? 15 টাকা পিস। আর কয় পিস খেতে হয়? 3টে। ঘ্যাগ সেরে যায়? হ্যাঁ। এটা কি আপনাদের বানানো ওষুধ নাকি? না, আমরা নিজেরাই তৈরি করি। ঘ্যাগ আমাদের দেশে একটা খুব ডিস্টার্বিং অসুখ। আর এই অসুখটা হলে চেহারা খুব খারাপ লাগে, গলাটা তো ফুলেই থাকে। তো সেটা থেকে পরিত্রাণ পাওয়ার মহা ওষুধ আমার হাতে। যাদের ঘ্যাগ আছে দেখে নিন। দেখবেন ঘ্যাগের ওষুধ দেখতে কেমন, দেখায়। ধরেন, খুলি। হ্যাঁ। টাকা কিন্তু দিতে পারবো না। এই ওষুধের ভেতরে একটা ইংরেজি এবং বাংলায় লেখা ঘ্যাগের মহৌষধ, গলগণ্ডের মহৌষধ। ঘ্যাগের ওষুধের খাওয়ার নিয়মাবলী আছে। তো আপনাদের জন্য আমি একটু খেয়ে টেস্টটা বলি প্লিজ। খুব সুন্দর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দেশের পথে
টাঙ্গাইলে একটা এয়ারপোর্ট আছে? অবশ্য আমি জানতাম না, শুনলাম আছে। চলুন দেখে এসে এক নজর। এই এয়ারপোর্ট কোন দিকে বাবু? 1967 সালে 17 কোটি টাকা ব্যয়ে 11 একর জায়গার উপর নির্মাণ করা হয় এই টাঙ্গাইল বিমানবন্দর। মূলত কৃষি জমিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে বছরে 2 বার এই বিমানবন্দর থেকে কার্গো বিমানে করে টাঙ্গাইল ও এর আশেপাশের জেলাগুলোতে কীটনাশক ছিটানো হতো। 1974 সাল থেকে এই বিমানবন্দরটি আর ব্যবহার করা হয়নি। সেই থেকে অরক্ষিত অবস্থায় পড়ে আছে টাঙ্গাইল জেলার একমাত্র এয়ারপোর্টটি। ভাবতে আশ্চর্য লাগলেও এটি টাঙ্গাইলের এয়ারপোর্ট। আহারে, এই এয়ারপোর্টটা যদি কিনতে পারতাম তাহলে কি করতাম জানেন? তাহলে বিমান না হোক অন্তত ঘুড়ি তো ওড়াতে পারতাম। দেখছেন টাঙ্গাইল এয়ারপোর্ট। টাঙ্গাইলের শিক্ষার হার 52%। এই জেলায় রয়েছে বেশ কয়েকটি নামি দামি স্কুল কলেজ। জাহ্নবী হাই স্কুল, শাসিমুখী ইংরেজি উচ্চ বিদ্যালয়, মনমথু কলেজ, কুমুদিনী কলেজ, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের নাম করা যায়। সবগুলো তো আর যেতে পারবো না, তাই সবচেয়ে পুরনো একটা স্কুলে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, এটি টাঙ্গাইলের প্রথম স্কুল। জমিদার গোলকনাথ রায় চৌধুরীর অকাল মৃত্যুর পর তার বিধবা স্ত্রী জাহ্নবী দেবী চৌধুরী রানী সন্তোষে 6 আনি জমিদারি পান। জমিদারির পাশাপাশি তিনি অনেক জনহিতকর কাজ করেছেন। 1870 সালের 3রা জুন তিনি এই জাহ্নবী হাই স্কুলটি নির্মাণ করেন। সন্তোষ জাহ্নবী স্কুল শুধুমাত্র টাঙ্গাইলের প্রথম স্কুলই নয়, এখানে আছে একটি সূর্য ঘড়ি। মানে তখন তো ঘড়ি ছিল না, এটি দেখেই স্কুল বসতো, ছুটি হতো এবং ক্লাস শেষে ঘন্টা দেওয়া হতো। সূর্য ঘড়ি কিভাবে দেখে মানে পড়ে, সেটি আসুন এবারে শিখে দিই। আচ্ছা, এই যে এগুলো কি? এগুলো রোমান। ওখানে সূর্যের আলোতে, যেহেতু সূর্যের আলোতে এই ঘড়ি রিডিংটা নেওয়া হয়, কাজে ওখানে সকাল 8টার থেকে বিকাল 4টা পর্যন্ত হ্যাঁ, মানে রিডিং নেওয়ার ব্যবস্থা আছে। কারণ সেই যে কালে এটা তৈরি হয়েছিল সেকালে এমনি ঘড়ি ছিল না, কাজে এটা দেখেই দপ্তরি পিয়নের বেল দিত। মানে সকাল 8টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত ঘড়ি, তারপরে আর ঘড়ি নেই। না, তারপরে মানে সূর্য নাই, ঘড়ি নাই, আলো এর বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে, আর ঘড়ি থাকবে না। আর এগুলো রোমান। এটা কি 10? এটা 10, এটা 11, আর এটা 9 মাইনাস 10 মাইনাস 9, এটা 8, 5, 6, 7, 8। হ্যাঁ স্যার, এখানে এখন সূর্যের ছায়াটা এখানে পড়ছে। এই প্রতি এক জোড়া দাগের মধ্যে আছে 15 মিনিট করে আছে। 15 মিনিট, তার মানে এখানে যদি 10 হয় তাহলে এটা 11, 11টা 10, 11টা 20, 20 এর একটু কম। আচ্ছা, 15 ভাগের না, 15 ভাগের মধ্যে 3 মিনিট বাদ দেওয়া যায়। 15 মিনিট, 12 মিনিট, 11টা 12। এখান থেকে 11টা 15, স্যারের হাতে ঘড়িতে 11টা 15 বাজে। দিস ইজ নাইস। আচ্ছা, এখানে সামান্য একটু কারেকশন থাকলেও সেখানে একটা চার্ট আছে, এটা প্লাস মাইনাস একটু আছে, একেবারে সঠিক রিডিং এখান থেকে নেওয়া যায়। তাহলে চারটা গেলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাসের চার্ট। এবং এখানে যে প্লাস মাইনাস জি চিহ্নিত করা আছে, মানে সূর্যের কিছু প্লাস মাইনাস, এই টাইমটা কিছু প্লাস মাইনাস হবে। হ্যাঁ, ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক টেকনোলজি। যখন ঘড়ি ছিল না তখন সূর্যই ছিল ঘড়ি। দেশের পথে এই ছবিটি সমাজ হিতৈষী জাহ্নবী দেবী চৌধুরী রানীর। 1870 সালে প্রতিষ্ঠিত এই জাহ্নবী হাই স্কুলই টাঙ্গাইল জেলার প্রথম ইংরেজি স্কুল। বুঝতে পারছেন জাহ্নবী দেবী চৌধুরী রানী কতটা দূরদর্শী ছিলেন। স্কুলে পরীক্ষা চলছে, তবে আর একটা জিনিস আপনাদেরকে জানাই, এদিকে আসেন। সেটা হচ্ছে এই স্কুল ঘরটিতে, বিল্ডিংয়ে কোনো জানলা নেই, সব দরজা, এবং সব মিলিয়ে দরজা আছে 101। টাঙ্গাইল জেলার শিক্ষা বিস্তারে মাইল ফলক হয়ে আছে এই জাহ্নবী হাই স্কুল। বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এই স্কুল কম্পাউন্ডের ভেতরে রয়েছে দাতব্য চিকিৎসালয় ও বক্ষব্যাধি মানে টিবি ক্লিনিক। অনেক দিন আগের এসব স্থাপনাগুলো এখনও ভালোভাবে টিকিয়ে রাখতে হলে সবচেয়ে সহজ বুদ্ধি হলো সঠিকভাবে দালানটি ব্যবহার করা। যেমন এই টিবি ক্লিনিক ব্যবহার হচ্ছে বলেই দালানটি এখনও ভালো আছে। তো টিবি ক্লিনিক দেখার ফাঁকে লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা, দেশের পথে, বাংলা ভিশন,
173 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 0191624736। আমি আবার বলছি 0191624736 এই নম্বরে। হ্যাঁ, আমরা চলেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ, বিপ্লবী বীর, ভাষা সৈনিক, জাতীয় মুক্তির সফল আন্দোলক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার দেখতে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এই সংগ্রামী মহানায়ক মাওলানা ভাসানী টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষের এই মাটিতে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এখানে রয়েছে তার মাজার। মাওলানা ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজি শরাফত আলী। ভাসানীর শৈশব ছিল ট্র্যাজেডিতে ভরা। 6 বছর বয়সে বাবা ও 11 বছর বয়সে তিনি মাকে হারান। 1904 সালে আসামের খেলাফত আন্দোলনে যোগ দেওয়ার কারণে 10 মাস জেল খাটেন। 1924 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে কৃষক সম্মেলনে জ্বালাময়ী ভাষণের জন্য তিনি ভাসানী নামে পরিচিতি পান। আমি এখন আসছি টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারে। আমার পিছনে যে দুটি কবর দেখছেন, তার বামেরটি, এই পাশেরটি ভাসানীর কবর, আর এটি হচ্ছে তার ওয়াইফের কবর। আর পেছনে যে দুটি ঘর দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে একটি ঘর, এই পাশে একটি ঘর। এই ঘরটি ছিল তার ইবাদতখানা, আর এটি ওই ঘরটি যেখানে আছে ওটি ছিল রিয়েল মাওলানা ভাসানী যে ঘর থাকতেন সেই ঘর। পুরা মাজারটি এমনভাবে করা হয়েছে, এমনভাবে তাকে কবর দেওয়া হয়েছিল যে দুটো ঘরের সামনাসামনি। মাজারটি তারপরে তৈরি করা হয় এবং ঘরগুলোকে মাজারের ভিতরে নিয়ে আসা হয়। এই ধরনের ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং এই ধরনের ব্যতিক্রমী মাজার আমি এ পর্যন্ত অনেক মাজার দেখেছি, এ পর্যন্ত দেখিনি। এই উপমহাদেশে বাঙালি রাজনীতিবিদদের মধ্যে মাওলানা ভাসানীর মতো বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আর কোনো রাজনীতিবিদদের নেই। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশে প্রায় প্রতিটি গণ আন্দোলনেই তিনি নেতৃত্ব দিয়েছেন। এ কারণে বারবার তাকে জেলও খাটতে হয়েছে। তিনি অবিভক্ত ভারতে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আসামের আইনসভায় 11 বছর বাঙালিদের প্রতিনিধি ছিলেন। কংগ্রেস, মুসলিম লীগ এবং পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগের রাজনীতি করেছেন। ভাসানী 1957 সালে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক গুরু ছিলেন। মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মুক্তি, আর এজন্যে তিনি জেল জুলুম সহ্য করেও সারা জীবন নিরলসভাবে কাজ করেছেন। এমনকি মৃত্যুর মাত্র 3 মাস আগেও তিনি পানির ন্যায্য দাবিতে ঐতিহাসিক ফারাক্কা মিছিলের নেতৃত্ব দিয়েছেন। দেশের পথে। তো এতক্ষণ দেখলেন মাওলানা ভাসানীর মাজার। এই কম্পাউন্ডে আরও অনেক কিছু দেখার আছে, যার মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, ভাসানী জাদুঘর ও পাঠাগার উল্লেখযোগ্য। এই বড় যে স্থাপনাটি দেখছেন, এটি ছিল মাওলানা ভাসানীর দরবার হল। এখানে উনি বসে মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন। রাজনীতির বাইরে এই মজলুম নেতার রয়েছে আরও অনেক পরিচয়। তার সম্পাদনায় প্রকাশিত প্রজাশক্তি, হক কথা, সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকাগুলো সে সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। শিক্ষা বিস্তারের জন্য তিনি টাঙ্গাইলের সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, পাঁচবিবিতে নজরুল কলেজ প্রতিষ্ঠা করেন। মাওলানা ভাসানীর লেখা বইগুলোর মধ্যে দেশের সমস্যা ও সমাধান, ভাসানীর অতীত দিনের কথা, মাও সেতুংয়ের দেশ অন্যতম। ভাসানী খুব সাধারণ জীবনযাপন করতেন। গণমানুষের মুক্তির এই সফল রাজনীতিবিদ, বিপ্লবী বীর, ভাষা সৈনিক, জাতীয় মুক্তির আন্দোলক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালের 17 নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মাজার দেখতে হলে আপনাকে আসতে হবে টাঙ্গাইল শহরের পাশে সন্তোষে। বাঙালির জীবনযাত্রার সাথে মিষ্টির সম্পর্ক অনেক পুরনো, আর ভালো সুস্বাদু মিষ্টি মানেই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। প্রায় 150 বছরের পুরনো টাঙ্গাইলের এই পোড়াবাড়ির মিষ্টি শিল্প আমরা এখন আপনাদের নিয়ে চলেছি সেই পোড়াবাড়িতে। হ্যাঁ, আমরা চলে এসেছি টাঙ্গাইলের পোড়াবাড়িতে। আমার মতো অনেকেই হয়তো মনে করতে পারেন এখানে পোড়া পোড়া বাড়ি দেখা মিলবে, কিন্তু তেমন কিছু দেখা মিলল না। এই ভর দুপুরে পোড়াবাড়ি বাজার একেবারে শূন্য মনে হচ্ছে।
আমি এখন বসে আছি পোড়াবাড়িতে, পোড়াবাড়ির চমচম, সেই বিখ্যাত চমচমের পোড়াবাড়িতে। আর এটা হচ্ছে সেই পোড়াবাড়ির দুধের বাজার, এখনও দুধের বাজার বসেনি। তো আমরা রাত্রে আসবো, এখানে চমচম তৈরি হয় রাত্রে, আপনাদেরকে পোড়াবাড়ির বাজারের চমচম তৈরি দেখাবো রাত্রে। তো বন্ধুরা, আপনাদের নিয়ে বসে থাকলে তো চলবে না, তো চলুন চারাবাড়ি ঘাট থেকে ঘুরে আসি। পোড়াবাড়ির সাথে চারাবাড়ির নামের যেমন মিল আছে, তেমনি মিষ্টির ইতিহাসেও পোড়াবাড়ির সাথে চারাবাড়ির সম্পর্ক রয়েছে। এই যে দেখছেন, এটি চারাবাড়ি ঘাট, আর এই নদীটির নাম ধলেশ্বরী। অবাক হবেন না, বিশ্বাস করুন আর নাই করুন, এটিই কিন্তু ধলেশ্বরী নদী। টাঙ্গাইলের ব্যবসা বাণিজ্য আর যোগাযোগের ক্ষেত্রে এই চারাবাড়ি ঘাট একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, আমরা এখন চারাবাড়ি ঘাটে। এটা ছিল ধলেশ্বরী নদী, আপনার যে নদীটা এখন দেখলেন। আর এই নদীটা এখন মরে গেছে। এটা ছিল কলকাতা আসামের স্টিমার সার্ভিস, এখানে এসে থামতো, এই ঘাটেই থামতো। আর পোড়াবাড়ির চমচম সেই স্টিমারে করে সারা কলকাতা, আসাম দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল। এই সেই চারাবাড়ির ঘাট। এখন নদী নেই, সামান্য একটু পানি আছে, দেখলেন। হায় রে ধলেশ্বরী নদী, হায় রে ফারাক্কা বাঁধ। এই উপমহাদেশের বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে টাঙ্গাইলবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে সময় বিপ্লবীরা সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অনশন, স্বেচ্ছায় কারাবরণ সহ বিভিন্নভাবে আন্দোলন করত। সময়ের পরিবর্তনের সাথে সাথে এদেশের আন্দোলনের ধরনও বদলে গেছে। আমরা টাঙ্গাইলের সন্তোষের আলোয়া বেড়া বুচনিয়া গ্রামে এমন একজন মানুষের খবর পেয়েছি, তিনি নাকি অনেক দিন ধরে গোসল করেন না। তার নিশ্চয়ই একটা কারণ রয়েছে, তো চলুন কারণটা তার নিজের মুখ থেকে শুনি। আপনার নাম? আমার নাম নিপেন্দ্র সুন্দর নিয়োগর হয়ে ভুলো নাকি? আমরা শুনেছি আপনি গোসল করেন না। কত বছর ধরে বা কত সাল থেকে গোসল করেন না? ৭৫ সনে 15-11 দিন সেখানে মারছে। আচ্ছা, ওই দিন থেকে আপনি গোসল করেন না? না, এখনো করিনি। কেন গোসল করেন না? যে দেশে বিচার নাই, আচার নাই, তার আর কি, যে একটা দেশ স্বাধীন করলো তার কোনো মূল্য নাই। তার কোনো মূল্য? আপনি এটাকে কি হিসাবে, আপনার এটা প্রতিবাদ হিসাবে দেখছেন? প্রতিবাদ হিসাবে দেখতে আছে। সেই দিন থেকে ৭৫ সাল থেকে আজকে কত সাল, আজকে কত বছর হলো? 6 বার, আজকে 6 সন, তাহলে 31 বছর পড়লো। 31 বছর? 31 বছর আপনি গোসল করেন না? না, পাড়া সুদ্ধা সবাইটা জিজ্ঞেস করেন। তাহলে কি আপনি হাত মুখ ধুয়ে রাখেন? আমি তো খাই তো এক বেলা করে খাই, আর রাত্রিতে খাই এক রুটি। আর মাথাটা ধন না? মাথার কোনো কিছু নেই, কাল পায়ের মধ্যে পাউডার ধুই, ঠিক আছে। সকালে শুধু চোখ ধন? না, মুখ ধুই আর কিচ্ছু করি না। আর তাই ওই যে নাফির দোকান থেকে কাগজটা পুড়ে এসে বাড়িতে বসি, আর তাই না। আরে, আপনি বিচার চাচ্ছেন? বিচার চাইছি না, একটা বঙ্গবন্ধু হত্যার বিচারের করা উচিত। এইটার জন্য আপনি সংকল্প করছেন, বিচার না হলে পরে আপনি গোসল করবেন না? না, রায় না হওয়া পর্যন্ত। শুনলেন ভুলু নিয়োগীর কথা, তার সংকল্পের কথা। উনি ভালোবাসতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার হত্যার বিচার উনি চাচ্ছেন একটা অভিনব কায়দায়, দেশের পথে। বন্ধুরা, কথা দিয়েছিলাম পোড়াবাড়ির মিষ্টি বানানো দেখাবো, কথা তো রাখতেই হবে। তবে টাঙ্গাইল শহরের উপর যে মিষ্টি তৈরি হয় তাকেই বর্তমানে পোড়াবাড়ির মিষ্টি বলে। চলুন শহরের ভেতর পোড়াবাড়ির মিষ্টি কিভাবে বানায় তা একবার দেখে নিন। ছানা 150 বছরের পুরনো টাঙ্গাইলের পোড়াবাড়ির এই মিষ্টি শিল্প একসময় শুধুমাত্র ঘোষ ও পাল সম্প্রদায় এই ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমানে অনেকেই মিষ্টি বানাচ্ছেন। টাঙ্গাইলের কালীহাতির নরদই, নিশ্চিনপুর, ভুয়াপুর, পোড়াবাড়ি, বাঘিল, নাগরপুর, জামুকি, পাকুল্লা
ও শহরের বিভিন্ন স্থানে মিষ্টি তৈরি হয়। এই যে মিষ্টি ফুটছে, মিষ্টির মধ্যে একটু দেখান না একটা মিষ্টি। এই যে মিষ্টি দেখছেন, এগুলো টাঙ্গাইলে মিষ্টির চাহিদা পূরণ করে চলে যাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে। এই যে মিষ্টি, এটি গরম রসগোল্লা। গরম রসগোল্লা খাওয়ার লোভ আমার সারা জীবন। এখন আমি মুখ দিয়ে মিষ্টি খাবো আর আপনারা খাবেন চোখ দিয়ে। বরাবরের মতোই ডায়াবেটিকে ভুক্তভোগীরা আমাকে ক্ষমা করবেন। টাঙ্গাইল শহরের পাঁচানি বাজারের মিষ্টি পট্টির প্রায় সব মিষ্টির দোকানেই থরে থরে সাজানো আছে এমন মিষ্টি। দাম অবশ্য ধরাছোঁয়ার ভেতর। হয়তো পেট ভরে গেল, আর কি খাবো বলেন? রসমালাই আছে? পড়েছি জমের হাতে, খানা খেতে হবে সাথে। মিষ্টি, আজকে মিষ্টি খেয়েই মরে যাবো। আর কি খাবে? না দাদা, আর কিচ্ছু খাবো না। না, আর একটা চমচম খাইতে হবে। না দাদা, এবার মারা যাবো চমচম খেলে। চমচম খাইতে, আর একটা চমচম দাও। হ্যাঁ হয়েছে, এবার খবর আছে। এবার দাদা এটা খেলে দাদা মারাই যাবো দাদা। খাইতেই হবে। ভাই যা আছে কপালে। অনেক জায়গার মিষ্টি খেয়েছি, মনে হচ্ছে টাঙ্গাইলের এই মিষ্টি পট্টি না, এটা পাঁচানি বাজারে। পাঁচানি বাজারে এসে মিষ্টি পট্টির মিষ্টি খাবেন, তুলনা নেই। মানে আমি এমনি মিষ্টি খোর, তারপরেও বললাম এই জায়গার মতো মিষ্টি বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। তো বন্ধুরা, মিষ্টি খেতে খেতে আজকের মতো আমাদের বিদায় দিন। আগামী পর্ব থাকবে টাঙ্গাইল, দেখার আমন্ত্রণ।